প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো কিভাবে কোশ্চেন ট্যাগ ট্যাগ কোশ্চেন করতে হয়। আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানি যে যদিও ট্যাগ কোশ্চেন খুব ইজি একটি টপিকস, বাট এখানে ডিফিকাল্ট কিছু রুল রয়েছে। আজকের লেসনটির মাধ্যমে আমরা শর্টকাট কিছু নিয়ম জানবো এবং ডিফিকাল্ট যে রুলগুলো আছে, যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এসএসসিতে, এইচএসসি পরীক্ষায় আমাদের সংশয় ক্রিয়েট করে। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি লেট মি ডু দিস। তো এই ধরনের সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, কারণ লেট আমাদের মাঝে একটা সংশয় ক্রিয়েট করে। তো এখানে এই লেটটা মূলত অক্সিলিয়ারি ভার্ব না, এটা মূল ভার্ব, অথবা এই লেট দিয়ে কিন্তু ইম্পারেটিভ হয় নাই। সো এখানে লেটটা প্রেজেন্ট টেন্স না, এটা ফার্স্ট টেন্স। এই জন্য আমরা ডিড নিব। হাবাচক বাক্য লিখতে হয় না বাচক, আমরা নট নিব। আর যদি কখনো প্রোনাউন থাকে প্রোনাউনটা কপি হয়ে যায়। তো হয়ে গেল ট্যাগ কোশ্চেন। আর এখানে আছে হি লেটস মি ডু দিস, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? এই লেটসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ ভার্বের সাথে এস আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ডাজ, বাক্যটা হাবাচক আমরা লিখবো নট, তারপর এখানে সাবজেক্ট আছে হি, আমরা লিখবো হি। হয়ে গেল। এখন যদি বাক্যের শুরুতে লেট থাকে, লেট মি ডু দিস, তাহলে এখানে হি লেট মি ডু দিস এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এখানে লেট মি ডু দিস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমরা উইল ইউ লিখবো। কি লিখবো? উইল ইউ। চাইলে আপনি ওন্ট ইউ লিখতে পারেন, তো আমরা উইল ইউ লিখব। এবারে দ্বিতীয় যেটা, এখানে বিশেষ করে আই এর ব্যবহার নিয়ে আমরা অনেক সময় সংশয়ে পড়ে যাই। এখানে কিন্তু আই ইজ দ্য 9th লেটার অফ অ্যালফাবেট। এখানে আই মূলত আমাকে বোঝায় নাই, আই হচ্ছে অ্যালফাবেটের মধ্যে 9 নাম্বার লেটার। সেক্ষেত্রে আমরা বি ভার্ব লিখবো প্রথমে, বাক্যটা হাবাচক আমরা নট লিখবো। তারপরে এখানে ইজেন্ট আমরা আই না লিখে আমরা লিখতে হবে ইট। কেন ইট লিখবো? কারণ আইটা মূলত অ্যালফাবেটকে বুঝিয়েছে, লেটারকে বুঝিয়েছে। এক্ষেত্রে আই হবে না, ইট হবে। বাট এখানে যদি আই অ্যাম আ গুড বয়, এক্ষেত্রে কিন্তু আমরা কি লিখতে পারি? এইন্ট আই। এখানে কিন্তু আই এ বুঝিয়েছে, আই দ্বারা আই কে বোঝানো হয়েছে। ওকে, এই পর্যায়ে আমরা দেখবো নেগেটিভ ওয়ার্ড নিয়ে আমরা সংশয় পড়ে যাই অনেক সময়, বিশেষ করে নস্টালজিক, হাবাচক না নাবাচক, নো মোর হাবাচক না নাবাচক। তো যাই হোক, এভরিবডি ইজ নস্টালজিক ইন লাইফ, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, আমরা ইজ লিখবো না, আমরা লিখবো আর। বাক্যটা হাবাচক আমরা লিখবো নট। এভরি ওয়ান হলে আমাদের লিখতে হয় দে, তো সেক্ষেত্রে আমরা দে লিখবো। তো দের সাথে তো সাধারণত ইজ হয় না, সেক্ষেত্রে আর লিখতে হয়। আর নস্টালজিক শব্দটা মূলত কি নয়? হাবাচক শব্দ, প্রশ্রয়। ঠিক আছে, এটা কিন্তু নাবাচক শব্দ না। আর এখানে এভরিওয়ান ইজ নো মোর হ্যাপি, তাহলে এখানে আমরা লিখবো আর, আর তারপরে লিখবো দে। এখানে কিন্তু আমরা কি লিখবো না? নট লিখবো না। কেন? এখানে নো কিন্তু অলরেডি আছে, এটা নাবাচক শব্দ। তো আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমরা দেখবো ওয়ান শব্দটা নিয়ে আমরা অনেক সময় সংশয় পড়ে যাই। এখানে ওয়ান ক্যান ডু দেয়ার ডিউটি, এখানে এই ওয়ান দ্বারা মূলত এখানে কাকে বুঝিয়েছে? দে আর, তাদেরকে বুঝিয়েছে। সো এখানে আমরা বাক্যটা ক্যান নিব, বাক্যটা হাবাচক আমরা নট নিব, তারপর ওয়ানের পরিবর্তে আমরা এখানে দে লিখব। ঠিক আছে, কিন্তু যদি এখানে বলছে ওয়ান ক্যান ডু হিজ ডিউটি, তার মানে এখানে হিজ যেহেতু আছে, তার মানে আমরা ধরে নিলাম এটা হি হবে। তাহলে আমরা এখানে লিখতে হবে ক্যান্ট হি। ওকে, আর এখানে রয়েছে ওয়ান ক্যান ডু হার ডিউটি, তাহলে এখানে হবে ক্যান্ট শি, যেহেতু এখানে হার রয়েছে। আবার ওয়ান দ্বারা অনেক সময় বস্তু বোঝায়, যদি বস্তু হয় সেক্ষেত্রে কিন্তু আর হি, শি বা দে এগুলা হবে না। তো এখানে আমরা লিখবো ইজ নট। তারপরে এখানে বলছে ওয়ান ইজ দ্য নাম্বার অফ ক্যালকুলেশন, ফার্স্ট নাম্বার অফ ক্যালকুলেশন। তাহলে এখানে ওয়ান দ্বারা কিন্তু নাম্বারকে বুঝিয়েছে, বস্তুকে বুঝিয়েছে। সো এখানে ওয়ান দ্বারা ওয়ান না, ওয়ান দ্বারা ইট হবে। আশা করি বুঝতে পারছেন।
এরপর আরেকটা রুল আছে, টেন্স নিয়ে আমরা সংশয়ে পড়ে যাই অনেক সময়, যেমন হি রিড আ নোবেল। তো এখানে রিডটা কি প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? অ্যাকচুয়ালি রিডটা হচ্ছে ফার্স্ট টেন্স, তাহলে আমরা ডিড নিব, আর বাক্যটা হাবাচক আমরা নট নিব, তারপর সাবজেক্ট আছে হি, আমরা হি লিখে দিব। এখানে আছে হি রিডস, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, তো সেক্ষেত্রে আমরা এখন লিখবো ডাজ, বাক্যটা হাবাচক আমরা নট নিব, সাবজেক্ট আছে এখানে হি, আমরা হি লিখে দিব। তার মানে কিছু কিছু ভার্ব আছে যেগুলা ফার্স্ট টেন্স অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় না, বাট এগুলো তো সিঙ্গুলার বা জিরান্ড ফর্ম তো হয়, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। কিছু জায়গায় আমরা সমস্যায় পড়ি, বিশেষ করে নাম্বারের ব্যবহার নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই, যে এই যে দা ব্রেভ, এটা কি সিঙ্গুলার না ফ্লোরাল, বা ব্রেভটা সিঙ্গুলার না ফ্লোরাল। যাই হোক, যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা থাকে সেটা ফ্লুরাল হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো আর, নট অলরেডি আছে আর, তারপর আমরা লিখবো দা ব্রেভ, দা ওয়াইজ, এগুলোর পরিবর্তে দে হয়, আমরা দে লিখে দিব। কিন্তু যদি শুধু দা ওয়াইজ না হয়ে দা শুধু দা ওয়াইজ হয়, অথবা দা ব্রেভ না হয়ে শুধু ব্রেভ হয়, তাহলে এগুলো সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার লিখবো, ইজ আছে, আর ব্রেভের পরিবর্তে এখানে আমরা সাহসী, এখানে পুরুষও হতে পারে অথবা মহিলাও হতে পারে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করব। ওকে, তারপর আরো কিছু রুল আছে, বিশেষ করে এটা কি ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি, এটা নিয়েও আমরা অনেক সময় সংশয় পড়ে যাই। হোয়াট আ ফিটি, এখানে কোনো ধরনের সাবজেক্ট নাই, কোনো ধরনের ভার্ব নাই, তো এখানে কোনো ধরনের সাবজেক্ট নাই, ভার্ব নাই, তো আমরা কিভাবে বুঝবো যে হোয়াট আ ফিটি, আই মিন হোয়াট এর পরে যখন কি থাকবে, কোনো ধরনের অ্যাডজেক্টিভ থাকবে, তখন এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্ষেত্রে আমরা চাইলে ইজ ইট লিখতে পারি, ইজ ইট লিখতে পারি, অথবা ইজন্ট ইট লিখতে পারি। হুম, আর এখানে অলরেডি দেয়া আছে হোয়াট আ ফিটি ইট ইজ, তো এটা তো অলরেডি দেওয়াই আছে, সেক্ষেত্রে আমরা ইজ নট ইট লিখে দিব। ঠিক আছে, কিন্তু যদি হোয়াট ইজ দ্য ফিটি অফ দ্য গার্ল, এখানে কিন্তু হোয়াট এর পরে কি আছে, বি ভার্ব আছে। যখন হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ না হয়ে বি ভার্ব হবে, তখন এটা কিন্তু ইন্টারোগেটিভ, তো সেক্ষেত্রে এখানে আমরা ইজন্ট, মূলত পিটি বলতে কাকে বোঝায়, গার্ল, সেক্ষেত্রে ইজন্ট শি। ওকে, এরপরে আমরা ক্লজ নিয়ে অনেক সময় সংশয় পড়ে যাই, বিশেষ করে আই বিলিভ এভরিবডি নোজ ইট, এখানে আই বিলিভ এটা কিন্তু স্বাধীন ক্লজ না, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি বলা হয় এভরিবডি নোজ ইট, প্রত্যেকে এটা জানে, এটা কিন্তু স্বাধীন অংশ। তো সব সময় ক্লজের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এভরিবডি নোজ ইট, এখানে যেহেতু নোজ আছে, আমরা এখান থেকে ডাজ না নিয়ে ডু নিব, তারপরে বাক্যটা বাচক আমরা নট নিব, তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট কিন্তু এখানে আই না, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, তো সেক্ষেত্রে আমরা দে নিব। আবার এখানে আছে আই বিলিভ দ্যাট এভরিবডি নোজ ইট, সেম সেন্টেন্স, এখানে দ্যাট ছিল না, কখনো কখনো দ্যাট থাকে না, বা হুইচ থাকে না, কখনো কখনো থাকে, যেটাই থাকুক এখানে আমাদের সেম সেন্টেন্সটাই লিখতে হবে, ডন্ট দে। ওকে, তারপরে ক্লজ নিয়ে আরো কিছু সংশয় আছে, বিশেষ করে ইট ইজ দ্য আইডল হু হার্ডলি থিঙ্ক অফ দ্য হার্ড লেবার, তো এই ধরনের বাক্য যদি হয় দিস ইজ দ্য ম্যান হু লাভস মি ডিয়ারলি, এগুলো করতে আমরা অনেক সময় সংশয় পড়ে যাই। একেবারে সহজ ইট ইজ যদি থাকে, দিস ইজ যদি থাকে, এগুলোকে আমাদের বাদ দিতে হবে। তারপর ইট ইজ যদি আমি ওমিট করে দিই, এটা এই বাক্যটা হচ্ছে শুধুমাত্র দ্য আইডল হার্ডলি থিঙ্ক অফ দ্য হার্ড লেবার, এটা হচ্ছে মূল বাক্য। তো মূল বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হবে, তার মানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি দ্য আইডল, এবং আমরা ভার্ব পেয়ে গেছি এখানে থিঙ্ক, তার মানে থিঙ্ক আছে আর হার্ডলি নেগেটিভ শব্দ, সেক্ষেত্রে আমরা ডু নিব, তারপরে দ্য আইডলের পরিবর্তে আমরা দে নিব, কারণ যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি হলে এটা কি হয়ে যায়, বহুবচন হয়ে যায়, আই মিন ফ্লোরাল হয়ে যায়। এটাও এখানেও সেম সেন্টেন্স, আমাদের দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট এবং লাভস মি ডিয়ারলি এটা হচ্ছে ভার্ব এবং অবজেক্ট। তো এই ধরনের ক্লজের ভিতরে থাকলেও যদি সিম্পল সেন্টেন্সে অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে যেখানেই থাকুক না কেন, আমাদের বাক্যের মূল বাক্যটাকে খুঁজে বের করতে হবে এবং সেটা ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখানে যেহেতু লাভস আছে, আমরা ডাজ নিব,
বাক্যটা বাচক আমরা নট নিব, তারপর সাবজেক্ট হচ্ছে দা ম্যান, তার পরিবর্তে আমরা হি নিব। হয়ে গেল ট্যাগ কোশ্চেন। ওকে, আমরা জিরান নিয়ে ঝামেলায় পড়ে যাই ট্যাগ কোশ্চেনের মধ্যে। তো আমরা জানি যে এখানে এখানে কিন্তু রিডিং বুকস আছে। এখন আমি কি রিডিংটা সাবজেক্ট ধরবো নাকি বুকসটা সাবজেক্ট ধরবো? যদিও দুইটাই সাবজেক্ট, কিন্তু হেড ওয়ার্ড কোনটা? তো এখানে রিডিং বুকস এই ধরনের কোনো শব্দ আসলে অর্থ করবেন। যেমন রিডিং বুকস মানে পঠিত বই, রিডিং বুকস। হ্যাঁ, তো এখানে মূলত বই পড়া, বই পড়া। রিডিং বুকস মানে বই পড়া। তাহলে সর্বশেষ শব্দ পেয়েছি আমরা পড়া। তো রিডিং জিরান থাকলে এগুলো সিঙ্গুলার হবে। তো এখানে যেহেতু অক্সিলারি আছে ইজ, বাক্যটা বাচক আমরা নট লিখবো। রিডিং বুকস এর পরিবর্তে দে না লিখে আমরা লিখবো ইট, কারণ জিরানটা অলওয়েজ সিঙ্গুলার হয়। প্লেইং ক্রিকেটস ইজ হেল্পফুল, এখানে কিন্তু ক্রিকেট খেলা, খেলা কিন্তু সাবজেক্ট হেড ওয়ার্ড। সেক্ষেত্রে এখানে আমরা নিব ইজ নট ইট, কারণ এখানে ক্রিকেটস কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্লেইং। ওকে, এরপরে ইম্পারেটিভ এবং ইন্টারগেটিভের মধ্যে একটা সংশয় আমরা পড়ে যাই যে হ্যাভ দিয়ে যদি শুরু হয়। বিশেষ করে আমরা তো জানি যে বিভার্ব দিয়ে শুরু হলে এটা ইন্টারগেটিভ, কিন্তু এখানে হ্যাভ আ নাইস ডে, এটা কি? এটা কি ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ? হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ কাপ অফ টি, এই দুটা সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ। উইল ইউ চাইলে নেগেটিভও ব্যবহার করা যাবে, নিচেরটাও আমরা কি করব? উইল ইউ ব্যবহার করব। আর এখানে হ্যাভ ইউ ইভার বিন, দেখেন এখানে কিন্তু হ্যাভ এর সাথে কিন্তু কি ছিল? অ্যাডজেক্টিভ আছে। আর এখানে হ্যাভ এর সাথে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। বাট এখানে আছে কিন্তু হ্যাভ এর সাথে সরাসরি প্রোনাউন। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, এটা প্রশ্ন কিন্তু। তাহলে এখানে আমাদের লিখতে হবে হ্যাভ, বাক্যটা পজিটিভ, সেক্ষেত্রে নট হ্যাভেন্ট ইউ। হয়ে গেল টাই কোশ্চেন। ওকে, তারপরে আরো বিশেষ করে সিঙ্গুলার ফ্লুরাল নিয়েও আমরা ঝামেলায় পড়ে যাই যদি দেয়ার থাকে। বিশেষ করে দেয়ার স্যাক্রিফাইস, যদিও তাদের উৎসর্গ। হ্যাঁ, এখানে কিন্তু উৎসর্গ কিন্তু সাবজেক্ট হেড ওয়ার্ড, দেয়ার কিন্তু না। দেয়ার এর সাথে যেটাই হয় সেটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে অক্সিলারি আছে উইল, আমরা নেভার বাক্যটা নাবাচক, সেক্ষেত্রে আমরা দেয়ার স্যাক্রিফাইস আমরা ইট লিখব। এমনি ভাবে আওয়ার হ্যাবিটস যদিও থাকে, আমাদের অভ্যাস সমূহ। তাহলে এখানে আওয়ার হ্যাবিটস আমাদের, আমাদের অভ্যাস, আমাদের অভ্যাস বস্তু বহুবচন হইলে দে হয়, আমাদের অভ্যাস সমূহ। আর যদি হ্যাবিট হয় তাহলে এখানে ফর্মস আছে, তাহলে আমরা কি লিখবো? আমরা ডাজ নিব, তারপর বাক্যটা বাচক আমরা নট নিব, তারপরে আওয়ার হ্যাবিটস, এর পরিবর্তে আমরা ইট নিব। এরপরে আমরা নেগেটিভ পজিটিভ নিয়েও ঝামেলায় পড়ে যাই যে লিটল শব্দটা পজিটিভ না নেগেটিভ। লিটল শব্দটা নেগেটিভ, সেক্ষেত্রে আমরা এটা লেখার সময় আমরা লিখবো ইজ দেয়ার, দেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, দিস থাকলে দিস হয়ে যাবে, দ্যাট থাকলে দ্যাট বসে যাবে। কিছু ফ্রেজের ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই, বিশেষ করে থ্যাংক ইউ, গুড মর্নিং, বাই বাই এই ধরনের সেন্টেন্স যদি হয়, আমরা ট্যাগ কোশ্চেন করতে কি ব্যবহার করব? সবগুলোর ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব, এক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। ফাইনালি থ্যাংক ইউর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ইউ ব্যবহার করব, কারণ অল আর ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বিশেষ করে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা সংশয় আমরা পড়ে যাই, যখন কিছু মোডাল ভার্ব আছে সেগুলা যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমরা কিভাবে করব? এখানে নিডটা কিন্তু অক্সিলিয়ারি না, এখানে এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ডু নিব, বাক্যটা বাচক আমরা নট নিব, সাবজেক্ট আছে আই নিব। এখানেও সেম আই হ্যাভ আ কার অফ মাইন, আমার একটা কার আছে। তাহলে এখানে হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে ডু, বাক্যটা বাচক নট, ডন্ট ডন্ট আই এটা নিতে পারি, অথবা কিছু আমেরিকান এবং ব্রিটিশ স্টাইলের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা হ্যাভেন্ট আই এভাবেও আমরা করতে পারি। যাই হোক, ক্লজের ক্ষেত্রে বিশেষ করে আমরা সংশয় পড়ে যাই কোন অংশের ট্যাগ কোশ্চেন আমরা করব? স্বাধীন অংশের ট্যাগ কোশ্চেন করব। তো এখানে স্বাধীন অংশ কোনটা? ইফ ক্লজের পরবর্তী অংশ হচ্ছে স্বাধীন। আই উড জয়েন আওয়ার পার্টি,
তাহলে এখানে উড যেহেতু আছে আমরা উড লিখবো, বাক্যটা হ্যাঁ বাচক আমরা নট লিখবো, তারপর সাবজেক্ট হচ্ছে আই, আমরা আই লিখে দিব। সেম সেন্টেন্স এখানে হচ্ছে দো ইউ অ্যাডভাইজ মি আই উইল ডিসাইড টু ওবে ইট। এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল, আই মিন স্বাধীন অংশের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল, বাক্যটা হ্যাঁ বাচক আমরা নট লিখবো, সাবজেক্ট আছে আই, আমরা আই লিখে দিব। ক্লজের স্বাধীন ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ে যাই অনেক সময়, যেমন অ্যাপোস্ট্রফি এস দ্বারা ইজ বুঝায়, ওয়াজ বুঝায়, হ্যাজ বুঝায়, কিন্তু আমি কি লিখবো? এখানে যেহেতু কিছুই নাই, এর লাস্ট নাইট আছে, সেক্ষেত্রে আমরা এই এস দ্বারা ওয়াজ বুঝে নিতে পারি। ওয়াজ বাক্যটা হ্যাঁ বাচক আমরা নট দিব, আর এখানে সাবজেক্ট আছে হি, আমরা হি লিখে দিব। এখানে যেহেতু গন আছে, তার মানে আমরা বুঝে নিতে পারি এখানে এটা হ্যাজ, হ্যাজ নট, তারপরে হি। আর এখানে কিন্তু কিছুই নাই, হি ইজ গোয়িং দেয়ার, তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নিতে পারি। তার মানে ইজ বাক্যটা হ্যাঁবাচক নট, তারপরে সাবজেক্ট লিখে দিব হি। কখনো যদি ডি থাকে এবং ডির পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা দ্বারা শুড, উড, কুড বুঝায়। তাহলে আমরা এখানে শুড নিতে পারি অথবা কুড নিতে পারি, বাক্যটা হ্যাঁবাচক আমরা নট নিতে পারি, সাবজেক্ট আছে দে নিতে পারি। কিন্তু এখানে যদি ফিনিশড হতো তাহলে কিন্তু এটা অবশ্যই হ্যাড হতো। তো মূলত এই ছিল ট্যাগ কোশ্চেনের বিস্তারিত রুল। কোনো কনফিউশন থাকলে, আরও জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ইংলিশ কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইকের প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।